এই আরেক দিকে তো জি, সুদর্শক মন্ডলী, আমরা আসলে সেই সুদূর রাশিয়া আর কোরিয়া দুজনের সংযোগ স্থাপনে একটু সমস্যা হচ্ছিল। তো আমরা আবারও লাইভে আসছি, মাঝখানে লাইভটা সে ত্রুটি হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেকেই আগ্রহী ছিলেন যে আমরা আসলে লাইভটা কখন করব, এবং অনেকেই যোগদান করেছিলেন, এই জন্য আসলে আমরা যথাসম্ভব চেষ্টা করি লাইভটা কন্টিনিউ করার জন্য, বা কোনো ত্রুটি যেন না হয় সেটা শুধরিয়ে সামনে আগানোর জন্য। তো আমরা আর কথা বাড়াবো না, যেহেতু আজকে আসলেই প্রায় 40 মিনিট ওভার হয়ে গেছে। তো হৃদয় ভাই, আমরা আসলে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হলো অলরেডি আবার যুক্ত হচ্ছেন অনেকেই, তো যুক্ত হতে হতে আমরা একটু মূল প্রশ্নে যাওয়ার আগে হৃদয় ভাই ঠিক থেকে আছে। আবার জানতে চাই, হ্যাঁ, আপনার পরিচয়টা আবার একটু জানতে চাই, যেহেতু তখন তো ত্রুটি ছিল। আপনার পরিচয়টা একটু আপনি যদি বলতেন, জি ভাই, আপনার দেশে আমি বাড়ি। মানে এখন কি আমার কথা ক্লিয়ার বোঝা যাইতেছে? ক্লিয়ার, 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 একবার ক্লিয়ার। ঠিক আছে ভাই, আমার নাম হচ্ছে হৃদয় হাসান, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা গোপালপুর থানা। আমি বর্তমানে আছি রাশিয়াতে। তো আমি প্রায় 9 মাস যাবত, মানে এই জানুয়ারি মাস দিয়ে 9 মাস করতেছে আর কি। 9 মাস যাবত আমি রাশিয়াতে আছি। তো যে কারো যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন, আমি আশা করি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যাক আলহামদুলিল্লাহ ভাই। তো আপনার এই রাশিয়া যাওয়ার গল্পটা জানতে চাচ্ছি, বা রাশিয়া কোন প্রক্রিয়া গেলেন? যেহেতু রাশিয়া একটা সম্ভাবনাময় দেশ হয়ে উঠছে, অনেকে রাশিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, তো আপনার যাওয়ার প্রক্রিয়াটা একটু একটু জানতে চাই সংক্ষেপে আকারে। আপনি কিভাবে রাশিয়া ভাই, গেলেন? এক একজনের মনের মধ্যে এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে, জি। ঠিক আছে? তো আমারও মানে, তো আমি যে রাশিয়া আসবো আমার এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না, কারণ আমি হ্যাঁ। যখন ছোট আ- ছিলাম আমার হৃদয় ভাই, আমি সে একটু একটু সে, হ্যাঁ, একজন আমাদের জানাইছে, এবার আমাদের উভয়ের জন্য সবকিছু ঠিক আছে, ওকে বলেন। ও আচ্ছা, ঠিক আছে ভাই। মানে আমার বাড়ি থেকে বাইরে আসার জন্য অনেক বলতো, তো আমি বলতাম আমার বাবা মাকে, আমি অনেক কিছু বলতাম যে আমি বাইরে যাব না, আমি কেন বাইরে যাব, বিদেশের মানুষ আমাকে চেনে না। কিন্তু তো আমি দেখা যায় যে এক সময় ইন্টার পাস করে আমি যখন ডিগ্রিতে ভর্তি হই, তখন নিজের মধ্যেই মানে একটা চিন্তা ভাবনা হলো যে আমি দেশের বাইরে যাব, দেশের বাইরে যাব, কারণ দেখেনি তো যে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। তো আমি তখন আমার জি, বাবা মাকে বললাম যে আমি দেশের বাইরে যাইতে চাই। তো তখন তারা আমাকে বলতেছে যে তুই যে দেশের বাইরে যাবি তোকে তো কেউ চিনে না, তাহলে তুই কিসের জন্য দেশের বাইরে যাবি? তো এখন জি, যাই হোক, আমি বাড়িতে যেভাবেই হোক বোঝায়া তাদেরকে বইলা, তো তারা আমাকে বললো যে ছোটখাটো কোনো একটা দেশে যাইতে। তো আমি তাদেরকে অনেক কিছুই বললাম। অনেক কিছুই বলার পরে মনে করেন যে, তো শেষমেশ সিদ্ধান্ত হলো যে আমি রাশিয়ায় আসবো। রাশিয়ায় তো বাড়ি থেকে অনেক কিছুই বললো যে অনেক ঠান্ডা, এখানে আমি কিসের জন্য যাবো। তো আমি সবকিছু মিলাই মনে করেন যে আমি রাশিয়ার জন্য, আমার পরিচিত লোক ছিল তার মাধ্যমে আমি এই রাশিয়াতে আসছি ভাই। তো তাতে আমার কোনো সমস্যা হয় নাই। এখানে আমি বৈধভাবে ওয়ার্ক পারমিটে আছি, না, আমি না, কৃষিকাজে আছি। এখানে একটু ভাই, এখানে একটু জানতে চাই, আপনার পরিচিত মাধ্যমটা মানে তার তার সঙ্গে যে ডিল করলেন, কতদিন লাগলো, বা কি এই 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 জার্নিটা একটু, এই বিষয়টা একটু জানতে চাই, এখান থেকে একটু ক্লিয়ার করতে চাই। হ্যাঁ ভাই, মানে আমি যার মাধ্যমে রাশিয়াতে আসছি, তো উনি আমার বাড়ির কাছেই থাকে। অনেকেই দেখা যায় যে অনেক ধরনের অনেক এজেন্সি আছে ভাই, এখানে আমাকে অনেকেও মানে এসএমএস দিয়ে বা ফোন দিয়ে আমাকে অনেকেই বলে যে ভাই আপনি কিভাবে গেলেন, বা কার মাধ্যমে গেলেন, কোন এজেন্সির মাধ্যমে গেলেন, একটু আমাকে বলেন। তো আমি এখানে একটা কথাই বলবো যে আমার আসলে ওইরকম কোন এজেন্সির সাথে পরিচিত নাই যে আপনি এই এজেন্সি দিয়ে যান বা এই এজেন্সি দিয়ে যান, এটা এরকম আমার কোনো পরিচিত নাই। তো আমি আসলাম, উনি আমার বাড়ির কাছের লোক, উনি প্রায় আহ 30 বছর যাবত উনি রাশিয়াতে থাকেন। উনি রাশিয়াতে বিয়ে করছে, ছেলে মেয়ে ওনার রাশিয়ান। তো উনি, ওই ওনার ভাই আছে বাংলাদেশে, তো তার মাধ্যমে সে বলছে যে সে লোক আনবে। তো আমরা 25 জন লোক ভাই এই জায়গায় একসাথে আসছিলাম। তো আইসা এখন দেখা যায় যে অনেকজন মানে অনেক জায়গায় চলে গেছে। তো এখন আমরা 25 জন আসছিলাম, এখানে আমরা ভাই, 14 জন আছি। 1 মিনিট, আপনি মানে আহ, কবে পাসপোর্ট জমা দিছিলেন, আর পাসপোর্ট জমা দেওয়ার থেকে নিয়ে আপনি কতদিনের মধ্যে আপনার ফ্লাইট হয়েছে, এই বিষয়টা একটু জানতে চাই। হ্যাঁ ভাই, আমি পাসপোর্ট জমা দেওয়ার আমার টোটাল মানে রাশিয়াতে আসতে সময় লাগছে, আপনার ধরেন যে অনেকেই অনেক কিছু বলে যে 6 মাস বা 3 মাস, এরকম অনেক কিছুই অনেকেই বলে। কিন্তু আসলে দেখা যায় যে লোক যদি ভালো হয় তাহলে আসতে বেশি সময় লাগে না, 3 মাসের ভিতরে সব কাগজপাতি কমপ্লিট হয়ে যায়। তো আমার পাসপোর্ট জমা দেওয়া থেকে শুরু করে আমি 70 দিনের মধ্যে আমি রাশিয়া এসে পৌঁছেছি ভাই।
হুম, যদি দালাল ভালো হয় বা এজেন্সি যদি ভালো হয়, অনেকেই অনেক ধরনের সময় নেয়, 6 মাস 8 মাস। অনেকেই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই 6 মাস যাবত আমি কাগজপাতি জমা দিয়ে রাখছি, এখনো কোনো খবর নাই, 1 বছর হয়ে যাইতেছে কোনো খবর নাই। তো একটা কথাই বলবো যে লোক যদি সঠিক হয় তাহলে ভাই আসতে আসলে সময় লাগে না। তো যাদের কাছে মানে পাসপোর্ট জমা দেওয়ার পরে বেশিরভাগ সময় লাগে, তো আমি মনে করি যে আসলে তারা মনে হয় না যে রাশিয়াতে আনতে পারবে, এরকম হয় অনেক সময়। তো আমি পাসপোর্ট জমা দিছি। জমা দেওয়ার পরে ১ সপ্তাহ পরে আমার মেডিকেল হইছে। ১ সপ্তাহ পরে মেডিকেল হওয়ার পরে তার ১৫ দিন পরে আমার কন্ট্রাক্ট পেপারে স্বাক্ষর হইছে। তো কন্ট্রাক্ট পেপারে স্বাক্ষর হওয়ার পরে দেখা গেছে যে এই ধরেন যে ১ মাস পরে আমার এম্বাসি ফেস হইছে। এম্বাসি ফেস হওয়ার পরে আমি ভিসা পাইছি। এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া লাগে। ইন্টারভিউ দেওয়ার পর ভিসা পাইছি। ভিসা পাওয়ার পর ৭০ দিনের ভাই মধ্যে দেখা গেছে ইন্টারভিউ মানে কোন ভাষায় দিতে হয়? ইংরেজিতে না রাশিয়ান ভাষা না বাংলায়? ইন্টারভিউ ইংলিশে, এখানে ইংলিশেই প্রশ্ন করে। কারণ দেখা যায় যে বাঙালি সবাই তো আর বাঙালি বলতে যারা আছে আমাদের বাংলাদেশে সবাই তো বাঙালি, তো তারা তো আর দেখা যায় যে রাশিয়ান ভাষা সবাই তো আর পারে না। আর যারা রাশিয়ান পারে না, ভাষাও জি। পারে তাদেরও ভাই মনে করেন যে ওই ইংলিশেই প্রশ্ন জিজ্ঞাসা করে আর কি। হুম। তো সে মানে এই সে ইন্টারভিউতে কি 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 ধরনের প্রশ্ন করে বা কি কেমন প্রশ্ন করে? ইন্টারভিউতে ভাই প্রশ্ন করে আপনার হচ্ছে যে আপনি কিসের জন্য রাশিয়ায় যাচ্ছেন, তো আপনি কোন জায়গায় যাচ্ছেন, আপনি কি কাজের জন্য যাচ্ছেন, এই সকল প্রশ্নগুলোই করে ভাই। জি, এটা জি। শুধুমাত্র ওয়ার্ক পারমিটের জন্য। আর স্টুডেন্ট ভিসার আচ্ছা, জন্য তো এটা মনে হয় সবাই জানে যে না স্টুডেন্ট সেটা ভিসার জন্য আলাদা। যদি আমরা ওয়ার্ক পারমিট সাইটটা নিয়েই আলোচনা করব, যেহেতু আমরা হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্কার। সেই হিসেবে আমরা তো আর স্টুডেন্ট বিষয় নিয়ে আলোচনা করব না আপাতত। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। তো এগুলাই তাতে প্রশ্ন করে যে রাশিয়া হচ্ছে জি, জি, যুদ্ধ বিগ্রহ দেশ। তো জি, জি, এখানে আমি কিসের জন্য যাচ্ছি, তো এখানে আমাদের মানে অনেক ঝুঁকি থাকতে পারে, এরকম কিছুই প্রশ্ন করে আর কি। জি, জি, তো জি। স্যালারি কেমন হবে, এগুলা প্রশ্ন করে। হ্যাঁ, এখন এখানে একটু প্রশ্ন করতে চাই জি ভাই, আপনার আহ, যেহেতু আপনি জব বিষয়ে গেছেন, তো সে জব বিষয়ে মানে যে কোম্পানিতে আপনাকে দেওয়ার কথা ছিল, আপনি কি সেই কোম্পানিতেই জব করতেছেন? বা যে স্যালারি, আপনার স্যালারি কত বলছিল বা সেভাবে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। ভাই আমারে মানে যে কোম্পানিতে দেওয়ার কথা ছিল আমি সেই কোম্পানিতে আছি। তো আমার কাজ হচ্ছে কৃষিকাজ, আমাকে কৃষিকাজের কথা বলা হয়েছিল, আমি কৃষিকাজে আছি। কিন্তু রাশিয়াতে ভাই একটা জিনিস হচ্ছে ভিন্ন, যেটা হচ্ছে যে অনেক সময় অনেক দালাল বলে যে আপনার বেতন এত হবে বা এত ডলার পাবেন, এটা আসলে ভুল। কারণ আমি বাংলাদেশে যখন থাকতাম তখন এটা বিশ্বাস করতাম, কিন্তু রাশিয়াতে আসার পরে আমার এই বিশ্বাসটা আর নাই। কারণ কিসের জন্য নাই, রাশিয়াতে আসার পরে দেখা যায় যে আপনার কাজের উপর ডিপেন্ড করে বেতন দেয়। আপনার হচ্ছে যে ঘন্টা চুক্তি, ২৫০-৩০০ টাকা ঘন্টা, এরকম ঘন্টা চুক্তি ভাই রাশিয়াতে বেতন দেয়। উম, তার মানে যেমন সে যে অর্থাৎ যেই নির্দিষ্ট কাজে একটা মানে যে কোনো কাজে আসুক, আমি মনে করি যে প্রায় সব জায়গাতেই রাশিয়াতে আপনার হচ্ছে যে ওই ঘন্টা চুক্তি বেতন দেয় আর কি। উম, অর্থাৎ ঘন্টা বলতে বাংলাদেশে এক এক ঘন্টা বাংলাদেশি টাকায় কত টাকা? আপনার রাশিয়ান রুবল হচ্ছে ধরেন যে এক এক ঘন্টায় আপনার ২৫০ বা ৩০০ আছে। আপনার হচ্ছে যে রাশিয়ান রুবলে বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার ১ টাকায় ১.৫ টাকা। হুম, ও ১ টাকা ১.৫ টাকা, তাহলে এই সে ঘন্টায় কত আসে বাংলা বাংলা কনভার্ট করলে? আপনার ধরেন যে যদি ১ ঘন্টা কাজ করেন রাশিয়াতে, আপনার যদি ৩০০ টাকা হয় তাহলে দেখা যায় যে বাংলা টাকায় আপনার ওটা হচ্ছে যে ওই ৪৫০ টাকার মতো ১ ঘন্টা। হুম, আচ্ছা আচ্ছা আপনি ধরেন যে একদিনে যদি আপনি মনে করেন যে ১০ ঘন্টা ডিউটি করেন, তো আপনার জি, ৩০০ টাকা ঘন্টা হলে আপনার হচ্ছে যে ৩ × ১০ = ৩০। তো আপনার ৩,০০০ রুবল হচ্ছে যা বাংলা টাকায় আপনি মনে করেন যে ৪৫০০ রুবল, ৪৫০০ টাকা আমাদের বাংলা টাকা আর কি। বাংলা ৪,৫০০ টাকা হবে আর কি দিনে। হ্যাঁ, হ্যাঁ ভাই, এরকম ওই অনেক সময় দেখা যায় যে ওই যে টাকা রেট একটু আপ ডাউন করে তো। জি, জি, সেটা আলাদা হিসাব, জি। কারণ সবসময় তো আর এক থাকে না, রাইট? তো এই হুম, হিসাবে হুম। সপ্তাহ মানে যেহেতু আপনাদের ঘন্টা চুক্তি, মাসিক চুক্তি না, তো সেই হিসাবে কি আপনারা সপ্তাহ ৭ দিনে কাজ করেন নাকি 2 একদিন গ্যাপ দেন? না, আমরা প্রোডাকশনে কাজ আমাদের ঠিক আছে, কিন্তু তারপরেও আমরা মনে করেন যে ওই প্রত্যেক রবিবার আমাদের বন্ধ থাকে। জি। প্রত্যেক রবিবার হচ্ছে আমাদের ছুটির দিন। আর হচ্ছে যে রাশিয়াতে আসলে তাদেরকে দেখা যায় যে মানে নির্দিষ্ট কোনো একটা বেতন ধরা থাকে আরকি। কিন্তু যেমন আমি যে এখানে আসছি আমার আপনার সরকারি ট্যাক্স অনুযায়ী আমার বেতন ধরা হচ্ছে আপনার ২৫,০০০। তো জি। আমি প্রত্যেক মাসে ১৭,৫০০ পাই। আর হচ্ছে যে ওই ৭,৫০০ টাকা আমার সরকারি ট্যাক্স কাইটা রাখে।
উম, তার মানে আরেকটা বিষয় ছিল ভাই, আহ মানে আপনারা যারা আছেন, আপনি তো, রাশিয়া তো অনেক বড় একটা দেশ। হ্যাঁ, রাশিয়ার তো পৃথিবীর অর্ধেক ধরা চলে মনে হয়। তো সেই হিসেবে আমাদের বাংলাদেশি যারা যায় তারা আম, অধিকাংশ কি কাজ করে, কৃষি কাজ কি না সে ফ্যাক্টরি বা অন্যান্য বিভিন্ন যে কাজগুলো আছে? এখন মনে করেন যে ভাই রাশিয়াতে আপনার হচ্ছে যে কৃষিকাজ, তারপর হচ্ছে যে কনস্ট্রাকশন বা বাংলাদেশের রাজনীতি যেটা বলি, এই দুইটা কাজে রাশিয়াতে চাহিদা সব থেকে বেশি। হুম, এবং কি এই দুইটা কাজে দেখা যায় যে ভালো স্যালারিও পাওয়া যায়। আমাদের বিশেষ হুম, করে বাংলাদেশিদের জন্য এটা সুবিধা, ভালো স্যালারি। আ- এবং মনে করেন যে ওই কাজও দেখা যায় যে আমাদের বাংলাদেশিরা হয়তো কাজও ভালো পারে, কিন্তু রাশিয়াতে মনে করেন যে আসলে কাজ করতে হবে, পরিশ্রম করলে সবাই টাকা ইনকাম করতে পারবে। রাশিয়াতে আচ্ছা, আপনার দেখা যায় যে কৃষিকাজে আপনার দেখা যায় যে কোনো ওভার টাইম নাই। আবার হুম, কনস্ট্রাকশনের কাজে দেখা যায় যে ওভার টাইম আছে। কারণ ওইখানে দেখা যায় যে 12 ঘন্টা ডিউটি হয়, বা 12 ঘন্টার পরেও কিছু ডিউটি করার সুযোগ থাকে। কিন্তু কৃষিকাজে আবার এই সুযোগটা থাকে না। আর কৃষিকাজে আপনারা দিনে কত ঘন্টা কাজ করেন, 8 ঘন্টা নাকি? না, কৃষিকাজে আমরা এখন তো শীতের সময় বুঝতেই পারতেছেন যে হ্যাঁ, সূর্য হ্যাঁ, অনেক তাড়াতাড়ি মানে ডুবে যায়। তো আমরা হুম, দেখা যায় যে সকালে আমরা যখন কাজে যাই তখনও অন্ধকার থাকে আমাদের এখানে। যখন আমরা কাজ শেষ করে আসি তখনও অন্ধকার থাকে। টোটালি বলতে গেলে যে গরমের যে সময়টা, সেই সময় আমাদেরকে ডিউটি করতে হয় আপনার ধরেন যে সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মাঝখানে আমাদের জি, এক জি। ঘন্টা খাওয়ার টাইম, তার মানে ধরতে গেলে যে খাওয়ার টাইম সহ যদি ধরি 11 ঘন্টা, তার মানে আমাদের 10 ঘন্টা কাজ করতে হয়। তো এখন শীতের সময়, এখন তো সূর্য দেখা যায় যে তাড়াতাড়ি চলে যায়, এই কারণে দেখা যায় যে আপনার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা বা 5:30 এরকম টাইমে আমাদের কাজ শেষ হয়। জি, জি। আচ্ছা ভাই, তো যেহেতু আপনি তো সে মোটামুটি 7-8 মাস বা আছেন, তো ওই হিসাবে আপনি মানে খরচের তো এক একজন এক এক হিসাব, এমনি থাকা খাওয়াটা সে কারা দেয়, এটা কি নিজেরই বহন করতে হয় না মালিক দেয়? না, এখানে আমরা যে আছি আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি, কিন্তু রাশিয়ান খাবারে একটু প্রবলেম। তো ওইটা যে মানিয়ে নিতে পারে তো পারে, না পারলে ওই দেখা যায় যে বাংলাদেশ থেকে অনেক কিছুই মানে আয়না এই জায়গায় রান্না করে নিজেরা খায় এরকম। সেই জন্য কি মালিক আর তাহলে যদি আমি রাশিয়াতে কোম্পানির খাবার না খাই টাকা দিয়ে দেয়? না, কোম্পানি থেকে এটার জন্য কোনো টাকা দেয় না। কারণ ও, আমাদের যদি কোম্পানি আপনি 3 বেলা খাবার দিতেছে। কোম্পানি 3 বেলা খাবার দিতেছে। যদি আমরা তাদেরকে বলি যে আমরা যে খাই না, তাহলে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেয়। তো তারা বলবে যে তোমরা তোমাদের রুমে খাও, এটা খাওয়া বাদ দিয়ে এনে খাও। এরকম তো বলতে পারে। তো রাশিয়াতে মনে করেন ও, যে আপনার খাওয়া খরচ বেশি না। আপনার দেখা যায় যে এই বাংলা টাকায় ৫-৭ হাজার হলে রাশিয়াতে ১ মাস একজন লোক চলতে পারবে খাওয়া খরচ। আচ্ছা, 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 আচ্ছা। তার মানে সে বা সে যে খাওয়ার যে সমস্ত উপাদানগুলো আছে, তরি তরকারি, চাল ডাল, এগুলোর দাম কম সে তুলনামূলক হ্যাঁ, নাকি? হুম। হ্যাঁ, তাহলে চাউল, মাংস এগুলা সবকিছুই পাওয়া যায় রাশিয়াতে। তবে চাউল, মাংস এগুলার দাম অনেক কম। একজন মানুষ ওই হুম, বাংলা টাকা ৫-৭ হাজার হলে ১ মাস খাইতে পারবে। খাইতে পারবে। তার মানে থাকা হুম। খাওয়াটা মালিককে দেয়। এখন রাশিয়ান, যেহেতু আমরা বাংলাদেশি, সেই হিসেবে দেখা যায় রাশিয়ান খাবারটা তো সবাই অভ্যস্ত না, যদি সে না খাইতে পারে সে নিজে রান্না করে খাবে, কিন্তু মালিক দেয় আর কি খাবারটা, হুম, হুম, তাই না? মালিক দেয়। তাহলে থাকা খাওয়া এটা মালিকই বহন করে। তো এই হিসাবে 1 মাস কাজ করার পরে মিনিমাম কত সেভ করে বাড়িতে পাঠানো যায় মিনিমামটা? এখন সেভ বলতে আপনি মনে করেন যে আমি এখানে আছি, আমি থাকা খাওয়া তো আমার কোম্পানি বহন করে। তো তারপরেও আমি নিজের কাজে দেখা যায় যে আমি আমার রুমে রান্না করে খাই। তো আমার দেখা যায় যে ১ মাসে ধরেন যে আপনার ৩,০০০ বা ৪,০০০ উপরে আমার ১ মাস চলে যায়। তো ওইরকম জি, ভাবে যদি চলে, আমি মনে করেন যে ওই ৭০-৮০, মানে আমি যেহেতু বলছি যে আমার নির্দিষ্ট কোনো বেতন নাই, ওই ডিপেন্ড করে হুম, ৭০, হুম, হুম, ৮০, হুম। ৯০ এরকম মানে হয় আরকি। এরকম আমি দেশে পাঠাতে পারি আরকি। আহ আচ্ছা ভাই, এই সে প্রথমে আরেকটা প্রশ্ন ভুলে গেছিলাম, এটা বলা যাবে কিনা যে আপনার সে মানে রাশিয়া যাওয়ার জন্য কত খরচ হয়েছে, এই খরচটা বলা যাবে নাকি? ও, আচ্ছা, বলা যাবে ভাই। এখন রাশিয়াতে আসতে আমার দেখা যায় যে অনেকেই অনেক টাকা পয়সা চায়। তো হ্যাঁ, আমরা অনেকের এক এক, জি, এক একজন এখন এক এক মনে রকম করেন যে খরচ হতে পারে, কিন্তু আপনার কত খরচ হয়েছে? আমার খরচ হয়েছে ভাই 7,50,000। সাত লাখ আমরা একসাথে আসছি, এখানে অনেকেই মনে করেন যে অনেক টাকা দিয়ে আসছি। কারণ মনে করেন যে আমরা একসাথে 25 জন লোক আসছি, এখানে জি, আপনার 4 লাখ টাকা দিয়েও আসছে, আবার 10 লাখ টাকা আচ্ছা, দিয়েও আসছে।
8 লাখ টাকা দিয়েও আসছে, 5 লাখ টাকা দিয়েও আসছে। আমার এখানে হুম, আমরা 25 জন লোক যে ছিলাম এখানে সব মানে এরকম এরকম করে আসছে। কারণ মা- এটা আসার কারণ হচ্ছে যে আপনি ধরেন যে এম্বাসিতে যে যখন আমরা ভিসা উঠাই তখন মনে করেন যে অনেকেই আপনার মনে করেন যে এই ইন্টারভিউ যায় মনে করেন যে পারে নাই, তখন তাদের মনে করেন যে ওইখানে আরো দেখা গেছে যে 1 লাখ টাকা বেশি লাগছে। তো সিস্টেম এরকম করতে করে হয়েছে। এরকম করে মানে আচ্ছা, আচ্ছা। ডিফারেন্ট হয়েছে আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আবার অনেকের আরো বেশি পড়ছে, আপনার 11 লাখও পড়ছে। কারণ দেখা যাচ্ছে যে আপনার যদি কেউ কোনো ধরনের নেশা করে, মানে গাঁজা জাতীয় দ্রব্য যদি কেউ সেবন করে, তো রাশিয়াতে আসলে এখানে সাথে সাথে মেডিকেল করার সাথে সাথে আপনার ধরা পড়ে যায়। তো ধরা পড়লে দেখা যায় যে আপনার হুম, 1.5 লাখ 2 লাখ এরকম করে আবার টাকা লাগে বাড়তি এক্সট্রা। যদি না জরিমানা। দেয় তাহলে মনে করেন দেশে পাঠিয়ে দিবে এরকম। হুম, বুঝতে পারছি। তো আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা তো সে থাকা খাওয়ার হিসাবটা নিলাম, মাসিক একটা মানে সেভ করা যায় এটাও জানলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের কোনো মাসিক কোনো কাটিং আছে নাকি? মনে করেন যে সরকারি ট্যাক্স, ভ্যাট ট্যাক্স বা পৌরসভা টাইপের এই টাইপের কোনো কিছু কাটিং হয়? হ্যাঁ ভাই, আমাদের আপনার ধরেন যে প্রত্যেক মাসে আমাদের যখন বেতন দেয় তখন আমাদের ওই সরকারি ট্যাক্সটা মানে কাটা রাখে আর কি। আপনার রাশিয়াতে হুম। যারা আসুক তখন দেখা যায় যে আপনার প্রথম 6 মাস মানে 183 দিন হচ্ছে আপনার 30% করে ট্যাক্স আমাদের বাঙালিদের জন্য এটা মনে করেন যে কাটা রাখে। হুম, আর হুম। হচ্ছে যে যখন আপনার 6 মাস পার হবে তখন আপনার মনে করেন 13% করে ট্যাক্স কাটবে। ও, যত দিন যাবে তত সে কমবে। মানে 6 মাস পার হলে আপনার 13% করে কাটবে। হুম, হুম, হুম। রাশিয়াতে আহ আপনার একটা জিনিস হচ্ছে যে অনেকেই মানে অনেক জায়গায় হয়তোবা বলতে পারে যে আমাদের এখানে কোনো ট্যাক্স নাই। রাশিয়াতে ট্যাক্স আপনার সব জায়গায় লাগে। কিন্তু হয়তোবা অন্য কোম্পানিতে তারা বলে না যে তোমার ধরেন যে কারো যদি 50,000 টাকা বেতন থাকে, আর ওইখান থেকে মনে করেন যে আপনার ট্যাক্সটা বাদ দিয়ে আপনার হচ্ছে যে বলতেছে যে তোমার 45,000 টাকা বেতন। অনেক সময় এরকম হয়, হয়তো তারা বলে না। বুঝতে পারছি। কিন্তু ট্যাক্স সবারই কাটে। রাশিয়াতে যারা থাকে আহ সবারই মনে করেন যে ট্যাক্স দিতে হয়। আর আর এমনি বছর বছর কি আপনাদের কোনো রিনিউ সিস্টেম আছে নাকি? সৌদিতে রিনিউ যেমন সিস্টেম বলতে আকামা আমি যে আমি বা অন্যান্য। শোনেন, আমি যে কোম্পানিতে আছি আমি যদি এখানে থাকি তো তারা ভিসা রিনিউ করে দিবে, কারণ আমার হচ্ছে যে 3 বছরেরই তো মেয়াদ। তো আমার জি, এখানে আসার পরে আপনার 1 বছরের ভিসা লাগছে পাসপোর্টে। এখন জি। মনে করো যে এটা যখন মেয়াদ শেষ হবে আমি যদি কোম্পানিতে থাকি তো কোম্পানি থেকে তারা আবার নতুন করে রিনিউ করে দিবে। আর যদি আমি বলি যে না আমি এখানে থাকবো না আমি চলে যাবো, তো তারা রিনিউ করবে না, আমার পাসপোর্ট আমার দিয়ে দিব, আমি যেখানে সেখানে যাইতে পারি। তো যেখানে সেখানে ও, যাইলেও আবার রাশিয়াতে আপনার হচ্ছে যে একটা জিনিস সুবিধা আছে যে অবৈধভাবে থাকা যায়, কিন্তু জি। অবৈধভাবে থাকা না থাকাটাই বেটার। কারণ হচ্ছে যে হুম, ওই যে আমি একটা কথা আপনার আগেই বলছি যে রাশিয়াতে ঢোকা সহজ কিন্তু বের হওয়া কঠিন। আপনি যখন অবৈধভাবে থাকবেন, আপনি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে গেল, আপনি যখন দেশে যাইতে যাবেন তখন আপনার ওই থানায় পুলিশের কাছে টাকা দিয়ে আসতে হবে। তখন আপনার পুলিশে যখন পারমিশন দিব তখন আপনি দেশে যাইতে পারবেন, তাছাড়া আপনি যাইতে পারবেন না। হুম। তার মানে আহ আর একটা বিষয় হলো যে ওই যেটা অলরেডি বলছেন, এটা একটু ক্লিয়ার হতে চাই। সেটা হলো যে কোনো আমি এই মালিকের কাছে আমার এই কাজ ভালো লাগলো না, বা এই কাজ আমি পারতেছি না, আমি যখন ইচ্ছা তখন ওই কোম্পানি থেকে কি অন্য কোনো কোম্পানিতে যাইতে পারবো? ভাই অন্য কোনো কোম্পানিতে যাইতে গেলে ওই যে আমি তো বললামই যে অন্য কোনো কোম্পানিতে যদি আপনি যাইতে চান, আপনি যে কোম্পানিতে আছেন দেখা যায় যে আপনার এই জায়গা থেকে আপনার ট্যাক্স দিতে হয়। তো আপনি যদি হুম, এই কোম্পানি থেকে অন্য আরেকটা কোম্পানিতে চলে যাইতে চান তো তারা আপনার ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিবে। হুম, বুঝতে বুঝতে পারছেন? পারছি। কারণ আপনি অন্য কোনো জায়গায় মানে কোনো একটা অঘটন করলেন বা কোনো একটা দুর্ঘটনার মধ্যে পড়লেন তখন তো যদি হ্যাঁ পাসপোর্টটা নিয়ে শো করে তখন দেখা যাবে যে যে কোম্পানিতে লোকটি আইছে ওই কোম্পানিতে সবকিছু আয় করবে। তো এই কারণে হুম, তারা হুম, মনে করেন যে সবকিছু আপনার ক্যান্সেল করে দিবে, এখন আপনার ইচ্ছা আপনি যেটা খুশি করতে পারেন। হুম। আহ, আর তার আর যেটা ওই যে বাৎসরিক যেটা, সেটা তো যদি রিনিউ করে তাহলে সেটা মালিক মালিক বুঝবে। তো এর হ্যাঁ। মধ্যে আপনাদের থেকে তো আর কোনো টাকা পয়সা নিবে না? না, না আমাদের থেকে কোনো টাকা পয়সা নেবে না। ও, আমরা তো ওই যে বাৎসরিক চার্জ মানে আপনার মনে করেন যে প্রত্যেক মাসে ওই টাকা দিতে আছে, 30% করে ট্যাক্স দিতেছি। 6 মাস শেষ হলে হুম, তখন দেখা হুম, যাবে যে আমরা আমাদের থেকে 13% করে ট্যাক্স নিবে। তো আমার জি, মূল বেতন হচ্ছে আমি তো আপনার বলছি। তো ওইখান থেকে মনে হুম, করেন যে আমার ট্যাক্স থাকে। তো উপরে আমি যে টাকা পাই ওইখান থেকে কোনো ট্যাক্স নাই। হুম। আরেকটা বিষয় হচ্ছে হলো যে আপনারা যারা আছেন ওইখানে, সেটা হলো আপনাদের মানে কত বছর থাকতে পারবেন?
এখানে সবাই ৩ বছর থাকতে পারবে। ৩ তিন বছরের বছর মেয়াদ তাহলে? আপনার হচ্ছে যে প্রথমত আপনার ধরেন যে ওই বাংলাদেশে আপনার এই ৩ মাসের ভিসা লাগে, রাশিয়াতে আসার পরে ৯ মাসের ভিসা তারা লাগিয়ে দেয়। তো এটা শেষ হুম। হলে যদি কেউ কোম্পানিতে থাকে, কোম্পানি থেকে আবার সবকিছু ওরাই করে দিবে। ওরাই রিনিউ করে দিব। ওই ২ বছর শেষ হলো তখন আবার রিনিউ করে দিবে। ৩ বছর শেষ হলো তখন যদি সে থাকতে চায় তো তারা আবার নতুন করে সবকিছু কমপ্লিট করে দিবে। এরকম। ও, প্রথম টার্গেট ৩ বছর। হ্যাঁ, ১ম টার্গেট হচ্ছে ৩ বছর। হ্যাঁ। ৩ কিন্তু বছরের এর মধ্যে এ আমাদের সে ১ বছর, ১ বছর দিচ্ছে। আপনার আচ্ছা, দেখা আচ্ছা। যায় যে একবারে ৩ বছরের ভিসা তারা লাগায় না। ওই ১ বছর করে লাগায় কারণ অনেকেই মনে করেন যে চলে যায়। মানে একেকজনের মন মানসিকতা একেক রকম থাকে। অনেকেই আইসা মানে আইসাই অনেকেই আমারে ফোন দিয়ে বলে যে, "ভাই রাশিয়া থেকে কি ইউরোপে গেম দেওয়া যায়?" এরকম চিন্তা ভাবনা অনেকেই নিয়ে আসে। আবার অনেকেই বলে যে, রাশিয়াতে রাশিয়া থেকে কি ভাই যুদ্ধে যাওয়া যায়? এরকম কথা আমাকে অনেকেই বলে। হ্যাঁ। আচ্ছা, এই যুদ্ধের কথা যেহেতু বলছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য, এটা আপনার কতটুকু জানা আছে যায় না। অনেকেই বলে যে রাশিয়া যারা যায় তাদেরকে দিয়ে নাকি বাধ্যতামূলক ভাবে যুদ্ধ করায়। এই জিনিসটা একটু যদি ক্লিয়ার করতে, যদি না, আপনার জানা থাকে। এটা বাড়ি এই জিনিসটা একদমই ভুল। কাউকে বাধ্যতামূলকভাবে যুদ্ধে দেওয়া হয় না। আমাদের বাংলাদেশে যারাই আসুক না কেন, যদি কেউ নিজের ইচ্ছায় যদি যুদ্ধে যাইতে চায়, তো তাকে যুদ্ধে নেয়। আর যদি সে যাইতে না চায়, কাউকে জোর করে ভাই যুদ্ধে হ্যাঁ, পাঠায় না। আমি যে জায়গায় আছি রাশিয়া, আপনার হচ্ছে যে রাশিয়া আর ইউক্রেন যখন যুদ্ধ হয়, যে জায়গায় প্রথম হামলা করে সেটা হচ্ছে বেলগরদ। আর আমি এই বেলগরদ শহরে আছি। হুম। তো আমার এখানে এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা। তো রাশিয়া তা- দেশ হিসেবে যুদ্ধবিগ্রহ দেশ ঠিক আছে, কিন্তু তারপরে অনেকটাই নিরাপদ। আমরা এখানে আছি, আমাদের আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। হুম। তার মানে তার মানে এই সে এমনি যুদ্ধে গেলে কি মানে আপনার এই আহ চাকরি করার চাইতে যে যুদ্ধে যাবেন, সেখানে কি বেতন বেশি নাকি? আপনার যুদ্ধে গেলে দেখা যায় যে প্রথমত যুদ্ধে জয়েন করলে দেখা যায় আপনার ২ লাখ রুবল দেয়। তো অনেক রাস্তায় দেখা যায় যে চলার সময় সাইনবোর্ড দেখা যায় যে ২,১০,০০০ রুবল, জয়েন করলে ২,১০,০০০ রুবল। তো এটা দেখে ও, অনেকে মনে করে যে নিজের ইচ্ছাই যুদ্ধে যায় আরকি। কিন্তু কাউকে জোর করে নেয় আচ্ছা, না। আচ্ছা। জোর করে ওই নেওয়া হয় না, ওইখানে যাক। নাম্বার দেওয়া থাকে। কেউ ওইখানে নাম্বার দেওয়া থাকে। কেউ যদি ফোন দেয় তো ওরা আইসে তারে নিয়ে যায়। এরকম। ও, বুঝতে পারছি, জোর বুঝতে করে পারছি, কাউকে তাহলে কোনো মূল। সময় কেউ দেয় না। আবার অনেক বাংলাদেশী আছে যারা মনে করেন যে এগুলার সাথে জড়িত। আপনার দেখা যায় যে ভালো একটা লোক রাশিয়াতে আসছে, তাদেরকে ফোন দিয়ে বলে যে যুদ্ধে যাও, যুদ্ধে গেলে কোনো সমস্যা হবে না। তারপরে অনেক কিছুই লোক দেখায় আরকি। কিন্তু যুদ্ধে যে যায়, যুদ্ধে গেলে নিশ্চিত তার মৃত্যু অবধারিত। যুদ্ধে গেলেই। কারণ রাশিয়াতে মনে করেন যে দেখেনি তো যে কিরকম পরিস্থিতি। নিজের ইচ্ছায় ওরা কখনোই কাউকে জোর করে নিবে না। কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় যায়, এটা নিশ্চিত যে তার মৃত্যু হতেই হবে। এরকম। বুঝতে পারছি। ভাই, আর একটা বিষয় ছিল যে আপনারা সে কোনো ফ্যামিলি নিতে পারবেন কিনা? যার যার ফ্যামিলি, মনে করেন যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে যাবেন, এরকম কোনো সিস্টেম আছে রাশিয়াতে? এখন আমি এরকম সিস্টেম আমি যে আমাকে আনছে উনি ৩০ বছর যাবত এখানে থাকে। আমি তার কাছেও শুনি নাই যে ওইভাবে ফ্যামিলি নিয়ে থাকা যায়। এটার বিষয়ে হুম, আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু ধারণা নাই, ওরকম ভাবে হুম, আসলে থাকা যায় না। তো আমি শুনছি যে রাশিয়াতে নাকি মানে বিয়ের কন্ট্রাক্টেও আসা যায়। আপনার হচ্ছে যে অনেকেই আছে যে বিয়ের কন্ট্রাক্টে আসে, আইসা যারা বিয়ের কন্ট্রাক্টে আসে, তো ওই রাশিয়ান পাসপোর্টের জন্য তারা এরকম করে। হুম। তো এরকম হইলে এ, তখন যদি তার রাশিয়ান হুম, পাসপোর্ট থাকে তখন সে আনতে পারবে। তাছাড়া তাছাড়া এমনি কোনো নিয়ম আছে কিনা, এটা আপনার না, না, ক্লিয়ারলি জানা নাই। তাছাড়া ওইভাবে আনার কোনো সুযোগ নাই। এমনি মানে যদি ওয়াইফ সাথে করে নিয়ে আসতে চায় যে কাজের জন্য তাহলে তারও আপনার ওয়ার্ক পারমিট দিয়ে তারপর আনতে হবে। কিন্তু ওই ছেলে মেয়ে নিয়ে আসবে এরকম কোনো সিস্টেম নাই রাশিয়ায়। হুম। আর একটা বিষয় ছিল যে আহ, আপনারা চাইলে কি ওইখানে নাগরিকত্ব পাবেন নাকি, বা সিটিজেনশিপ পাবেন নাকি? নাগরিকত্ব পেতে গেলে আপনার হচ্ছে যে রাশিয়ান সম্পূর্ণ ভাষা আপনার শিখতে হবে। হুম, রাশিয়ান সম্পূর্ণ ভাষা শিখতে হবে। ভাষা শিখলে তো আপনার ৫ বছর পূর্ণ হওয়ার পরে আপনার ওইখানে একটা পরীক্ষা নিবে। যদি আপনি টিকতে পারেন তো আপনি ওই নাগরিকত্ব পাবেন এরকম। আহ আচ্ছা, আচ্ছা। তার মানে মোটামুটি ব্যবস্থা আছে আর কি, কিন্তু আপনার ওই সেই সেগুলো ফুলফিল করতে হবে, তাই তো? এখানে আপনার আহ রাশিয়ান পাসপোর্ট পেতে গেলে বা রাশিয়ান নাগরিক হতে গেলে আপনার দেখা যাবে যে ওই মানে অনেক অভিজ্ঞতা থাকতে হবে যেটা বলতে ভাষার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
জি, জি। ভাষার বিষয়ে তারা পরীক্ষা নিলে যদি সে টিকতে পারে তাহলে হয়তোবা সে রাষ্ট্রের নাগরিক হতে পারবে এরকম। হুম। তো সেহৃদয় ভাই আমরা একটু অপেক্ষা করবো, আপনি একটু থামাই। দর্শক মন্ডলী, আপনারা যারা লাইভটি দেখছেন, আমরা আশা করছি বা আশা করি আপনারা শেয়ার করে দিবেন। আর একটা বিষয় হচ্ছে হলো, যারা কমেন্টস করতে চাচ্ছেন, আমরা আর মাত্র 5 মিনিট পরে কমেন্টস বক্সে যাব। যারা যে কোনো মন্তব্য করতে পারেন, সেটা অনুষ্ঠানের পক্ষে হোক বা বিপক্ষে হোক, অথবা যে কোনো প্রশ্ন করতে চান রাশিয়ার ব্যাপারে, আমরা ইনশাল্লাহ আমাদের অতিথির মাধ্যমে সেটা জবাব দেওয়ার চেষ্টা করব। তো আমরা 5 মিনিট পরেই যারা কমেন্টস করছেন বা করেন নাই, যদি কেউ করবেন আশা করছেন, তারা এখন করতে পারেন। আমরা আর 5 মিনিট পরে কমেন্ট বক্সে যাব এবং সেদিকে নজর দিয়ে যে প্রশ্ন করছেন বা যেই কমেন্টসই করেন না কেন, আমরা সেটা পড়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো হৃদয় ভাই, আরেকটা বিষয় হচ্ছে হলো, আপনারা ছুটি ছুটি বছরের ছুটি পান কিনা দেশে আসার জন্য, বা এটা কেমন সিস্টেম? মানে বুঝতে পারি নাই ভাই। দেশে আসার জন্য আপনারা ছুটি পান কবে কবে, বা কোন ও, সিস্টেমে? দেশে আসার জন্য আপনার হচ্ছে যে ১ বছর, আপনার ১ বছর পর আপনার ১ মাসের ছুটি দেয় কোম্পানি। ও, রাশিয়াতে সব জায়গায় আপনার হচ্ছে যে ১ বছর পূর্ণ হলে তো আপনি ১ মাসের ছুটি দিবে। তো আপনি ১ মাস পরে দেশে থেকে ঘুরে আসতে পারেন। তো সেই আরেকটা বিষয় খরচটা হলো আমি সেই খরচটা বহন আরেকটা করে কি বিষয় আমি কোম্পানি না নিজে? শুনেন, আমি জি, আরেকটা বিষয় মনে হয় বলি নাই যে ওই কৃষি আর হচ্ছে যে রাজমিস্ত্রি কাজের কথা বলছিলাম, যে কনস্ট্রাকশন, আপনার হচ্ছে যে জি, কনস্ট্রাকশন কাজের জন্য যারা আপনার হচ্ছে যে এই ধরেন রাশিয়াতে আসে, তো তাদের ১ বছর পর দেশে যেতেই জি। হবে যদি তারা আবার নতুন করে করে। আপনার একমাত্র কনস্ট্রাকশনের কাজেই হচ্ছে আপনার ১ বছর পূর্ণ হলে আপনার দেশে গিয়ে আবার মনে করেন যে ওইখান থেকে নতুন করে ওয়ার্ক পারমিট নিয়ে আবার আসতে হয়। এটা কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে। হুম। কিন্তু কনস্ট্রাকশন কাজ অবৈধভাবে ক্ষেত্রে থাকা যায়। অবৈধভাবে থাকা যায়। বুঝতে পারছি। ওই যে তো কথা এখানে ওইটাই করে অনেকেই লাস্টে। এখানে অনেকেই জি, বলে যে আপনার হচ্ছে যে পুলিশে ধরলে আপনারা মনে করেন যে কিছু বলে না, পুলিশে ধরলে পুলিশের সাইডে দেয়, অবৈধভাবে থাকা যায়। কিন্তু আপনার দেখা যায় যে অবৈধভাবে থাকা থেকে বৈধভাবে থাকা সবচেয়ে বেশি নিরাপদ, কোনো হয়রানি আচ্ছা, থাকে না। আচ্ছা। জি। আর যে ভাই, দেশে যাওয়ার জন্য যে 1 মাসের ছুটি পাবে, সেই আসা যাওয়ার খরচ কি কোম্পানি বহন করে না নিজেরই বহন করতে হয়? এখন এটা মনে করেন যে অনেক কোম্পানি বলে যে কোম্পানি বহন করবে, তো যারা যে সকল কোম্পানি বলে যে এগুলা কোম্পানি বহন করবে, তো সেই সকল গুলা কোম্পানি বহন করে। আর যারা যে সব কোম্পানি গুলা মানে না বলে, তো তারা ও, নিজের খরচ দিয়ে করতে পারে। এটা হলো চুক্তির উপর নির্ভর করে, কে কেমন কার হুম, সঙ্গে কেমন চুক্তি হয়। হুম, হুম। সেটা আপনার চুক্তির উপর নির্ভর করে। তো কেউ যদি নিজের টাকা হুম, দিয়ে মানে আবার যদি কেউ বলে যে আমি দেশে যাবো না, ১ বছর যাবত আসছি, আমি কয়েক বছর থাকি, তো থাকতে পারে। থাকলে ওই যে যেটা যে আবার থাকলে যে কোম্পানি টাকা দিব আপনার ওইরকম না। কারণ দেখা যায় জি, যে ওই আপনি যদি, আমি তো আগেই বলছি যে কাজ করলে টাকা পাই, কাজ না করলে আমি টাকা পাই না। বুঝতে পারছেন? বুঝতে তো আমি পারছি। যদি ১ মাস যদি ছুটি কাটাই তো আমি টাকা পাবো। আর যদি কাজ করি তাহলে হ্যাঁ, আমি ১ মাসে টাকা পাবো। এরকম। বুঝতে পারছি। জি, জি। হুম। ভাই, আর একটা বিষয় হচ্ছে হলো যে, এখন তো আপনার এখানে ঠান্ডা, তাই না? শীত। হ্যাঁ ভাই। তো অনেক শীতের ঠান্ডা মধ্যে ভাই। এখন এখন তাপমাত্রা কত, মাইনাস কত চলতেছে? এখন -১৭ আছে ভাই। আমি এখানে বসে আহ, কথা বলতেছি, হয়তোবা আমি কাঁপতেছি মনে হয়, বুঝতে পারতেছি। হ্যাঁ, -১৭ আমার এখানে তাপমাত্রা। এখন বর্তমান আমার চলতেছে। আর আপনার আপনার মনে করেন যে এত পরিমাণ তুষার, আপনার হচ্ছে যে জি, জি। এই না, ১ আপনার হাঁটু আপনার পর্যন্ত প্রায়, আমার এখানে, আমার হ্যাঁ, এখানে আপনার রোদের প্রায় তাপমাত্রা দেখি তুষারের মধ্যেই আপনি হাঁটাহাঁটি করতেছেন, এটা কিভাবে সম্ভব? এই তুষারের মধ্যে কাজ করা, তুষারের মধ্যে বাইরে, আমিও কোরিয়াতে থাকি, আমার এখানেও তুষার থাকে। আমার এখানে আজকে -10। তো কিন্তু আমাদের বাইরে কাজ করতে হয় না, আমরা তো কোম্পানিতে ভিতরে কাজ করি, কিন্তু আপনার তো আমি সব আপনার পর্যবেক্ষণ করছি, কিন্তু এই যে আপনি বাইরে বাইরে যে থাকেন, এটা সম্ভব কিভাবে? এটা একটু যদি এখন বলতেন। এখন মনে করেন যে কৃষিকাজ তো, মনে করেন যে কৃষিকাজ তো আর ভাই ভিতরে হয় না, এটা তো আপনি নিজেও না, জানেন। না, তো না। কৃষিকাজ হুম, বলতে মনে করেন যে বাহিরে খোলামেলা জায়গায় হচ্ছে কৃষিকাজ। তো জি, আমার এখানে কাজ করতে অনেক কষ্ট হয়, ঠিক আছে। এখন অনেক পরিমাণ ঠান্ডা। এখন বর্তমানে -১৭ চলতেছে। আপনার দেখা যায় যে রাজশাহীতে শীতের সময় বৃষ্টি হয়। এই কারণে আরো ঠান্ডা বেশি থাকে। তুষারও, হুম, অতিরিক্ত তুষার। তো এখানে আমাদের দেখা যায় যে মাঠে কাজ করতে হয়। মাঠে বলতে আপনার দেখা যায় যে এই ধরেন আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৩ মাসে একটু বেশি শীত থাকে। জি, তো এই সময় সব মাঠ আপনার হচ্ছে যে তুষারে ঢাকা থাকে। তো এই সময় দেখা যায় যে
যে ফসলগুলা মাঠে ফলানো হয় সেই ফসলগুলা আপনার স্টক করা হয়, তো এখান থেকে আমরা মনে করেন যে এখন বর্তমানে ওই রুমের ভিতরে কাজ করতেছি আর কি। হুম, যখন আপনার অতিরিক্ত তুষার থাকে তখন দেখা যায় যে আপনার মাঠে কোনো কিছু হয় না, বা কোনো কিছু হুম, যদি যে চাষও করে সেগুলা মনে করেন যে তুষারে ঢাকা থাকে, তো তখন আর ওইভাবে কোনো কিছু হয় না। এখন সবকিছু আপনার যা মাল থাকে সব স্টক করে রাখা দেয়, ওইগুলা মনে করেন যে ৩টা মাস যে অতিরিক্ত ঠান্ডা থাকে, যে বাহিরে কাজ করার মতো কোনো সিচুয়েশন থাকে না, বা মাঠে যায় কাজ জি, জি। করার মতো কোনো সিচুয়েশন থাকে না, তখন ওই রুমের ভিতরে মানে কাজ করা হয় আর কি, এরকম। আহ বুঝতে পারছি। তার মানে একটু চ্যালেঞ্জিং আছে, কারণ হইলো -17 আর এই বাইরে কাজ করা এটা একেবারেই মানে খুব সহজ ব্যাপার না, অনেক কঠিন কাজ। হ্যাঁ আহ ভাই। তো তো ভাই আমরা এখন একটু কমেন্ট বক্সে যাই, 30 বেজে গেছে। সেটা হচ্ছে সুদর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন, আমরা এখন কমেন্টস বক্সে যাব। যারা কমেন্টস করছেন প্রত্যেকের কমেন্টস আমরা পড়ে জবাব দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করে রাখতে পারেন এবং যে কোনো কমেন্টস করতে পারেন। এখন আমরা কমেন্টস বক্সে যাব। আধুনিক বস্ত্রবিতান আসি মানে লাইভ দেখছেন। আরশ আহমেদ রাব্বি, আমি রাশিয়া যেতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, ইচ্ছুক হইলে ভাই, একজন যদি রাশিয়া যেতে ইচ্ছুক হয় তাহলে তার প্রথম করণীয়টা কি? রাশিয়াতে মানে আসতে চাচ্ছে, জি, জি, জি। রাশিয়াতে আসতে চাচ্ছে, এটার প্রথম করণীয় ভাই আমি কি বলবো, যে কেউ যদি আসতে চায় তো তার জন্য অবশ্যই আগ্রহ থাকতে হবে। তো অনেকে এটার জন্য বলতে পারে যে আমি ভাষা পারি না, তাহলে আমি কি যাইতে পারবো? এখানে ভাষা নিয়ে কোনো ব্যাপার না ভাই। কেউ ওটাই যদি শুন আসতে ভাই, চায় বা শিক্ষাগত যদি, শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন আছে? শিক্ষাগত যোগ্যতা? হ্যাঁ হ্যাঁ শুনেন, মানে কেউ যদি আসতে চায় তো ওনার হচ্ছে যে রাশিয়াতে আসার জন্য আপনার ফাইনালি দেখা যায় যে বয়স হচ্ছে 23 বছর লাগে। জি। বুঝতে পারছেন, 23 বছর। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে আসলে ওইভাবে শিক্ষাগত যোগ্যতার কোনো কিছু নাই। তো যেহেতু আপনার হচ্ছে যে এম্বাসিতে কিছু টুকটাক প্রশ্ন করে, তো তার জন্য অন্তত এসএসসি পাস থাকা বাধ্যতামূলক আর ভালো। কি। ধরেন জি, যে জি। আপনার ওইখানে কোনো সার্টিফিকেট চাবে না যে আপনি কি পাস করছেন বা আপনি লেখাপড়া পারেন কিনা, এরকম কোনো কিছুই পারবে না। অনেক অনেক মূর্খ মানুষ আছে যারা মনে করেন যে ওই চালু। কোনো কিছু নিজের নামও লিখতে পারে না, কিন্তু তারা যে চেষ্টা করে যে ইংলিশে মনে করেন যে যে ওই তার নামটা ইংলিশে বলার জব। জন্য বা এক কোন জায়গায় এক যাবো, এক কথায় মানে ইন্টারভিউ ওই ফেস চেষ্টা। করার মতো হ্যাঁ 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 স্মার্টনেস থাকলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারভিউ জানি দিতে পারে আর কি। ওই জি, জি, জি। ধরেন যে মোটামুটি শিক্ষিত বলতে যে মোটামুটি ইংলিশ পারেন, যে নিজের নাম বা যে হুম, কাজে যাচ্ছে সেই কাজটা বা তার স্যালারি কিরকম হতে পারে এটা জানি ইংলিশে বলতে পারে আর কি। ওই এরকম কিছু হলেই হয়। কিন্তু আপনার হচ্ছে হুম, যে 23 বছর লাগে, 23 বছরের নিচে হলে দেখা যায় যে রাশিয়াতে ওটা এলাও করে না। হুম, হুম। আচ্ছা, এবার হলো সেমডি অনেক, মাসে স্যালারি কত রুবেল? বা বায়া, আর কি অ্যাকোমোডেশন আর ফুড, কার বায়া, এটা বলতে বলেন। এটা বলছে ভাই, এটা বলছে যারা লাইভটা দেখছেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, আমাদের হৃদয় ভাই সুন্দরভাবে সেটা ধারাবাহিকভাবেই বলে গেছেন। আপনারা যদি লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই জেনেছেন। উম, রিয়াজ মাহমুদ, এই ভাই রাশিয়া কোন স্টেটে থাকে? ভাই সে আর আরেকটু যদি বলতেন, রাশিয়া কোন স্টেটে থাকেন আপনি? ভাই আমি ওই যে আপনাকে বললাম না যে রাশিয়ার যে প্রথম যুদ্ধ হয় যে জায়গায়, আমি কিন্তু সেই জায়গায় গেছি। তো আমার স্টেটটা হচ্ছে রাশিয়া বেলগরod শহর। হ্যাঁ ভাই, আপনার আশা করি উত্তরটা বেলগরod আর পাইছেন। হচ্ছে বেলগরod আর ইউক্রেন হচ্ছে বর্ডার, তো আমি বেলগরোতে আছি। তো আমার এখানে আহ কোনো সমস্যা নেই ভাই। যাক আলহামদুলিল্লাহ। এমডি সিরাজুল ইসলাম, ভালো আছেন ভাই? আপনার বোধহয় বলছে ভালো আছেন কিনা হৃদয় ভাই। জি ভাই আলহামদুলিল্লাহ। আহ মান্থলি কত রুবেল স্যালারি? ওইটা তো ভাই বলে গেছে যে মান্থলি নেই, আমাদের ঘন্টা হিসাব। আর যে যত ঘন্টা কাজ করবে মাসে সে সেভাবে বেতন পাবে, তাই না ভাই ভাইয়া? আমাদের যে মান্থলি আপনার স্যালারি বলতে ওই যে আমি বললাম না যে আমরা মান্থলি স্যালারি হচ্ছে যে সরকারি ভাবে যেটা সেটা হচ্ছে 25,000 রুবেল, যেখানে আমি 25,000। 17,500 রুবেল পাই। আর হচ্ছে যে সাড়ে সাত আহ হাজার টাকা আপনার সরকারি ট্যাক্স দিতে হয়, এটাই। হম, বুঝতে পারছি। আচ্ছা, আরশ আহমেদ বলছে রাশিয়া যাওয়ার ভালো মাধ্যমের বিষয়ে জানতে চাচ্ছি। ভালো মাধ্যম মানে মানুষজন, লোকজন মানে কিরকম? না, মানে সে রাশিয়ায় যদি যায় তাহলে এরকম কোন মিডিয়া ভালো আছে কিনা, যে কাদের কাদের কাছে গেলে
নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বা মাধ্যম সেরকম চাচ্ছে আর কি। ভাই আমি তো বলছি যে আসলে আমি এখানে আছি তো আমি আমার নিজের লোকের মাধ্যমে আছি, আমার ওইরকম নিজের কোনো মাধ্যম জানা নাই যে আপনি এই লোকের মাধ্যমে আসেন, বা আমি কাউকে বা কোনো এজেন্সির নাম উল্লেখ করে বলবো না যে আপনি এই এজেন্সি দিয়ে আসেন। আপনার যদি ট্রাস্টেড মনে হয় যে এই এজেন্সিটা বিশ্বাসযোগ্য বা অনেকেই গেছে এই এজেন্সির মাধ্যমে, তো আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন। কিন্তু আমি নিজে এটা বলবো না যে আপনি এই এজেন্সি বা এই লোকের মাধ্যমে আসেন, আমি এটা তাকে কখনোই বলবো না। রাইট। বুঝেন নাই? এটাই। কারণ অনেক জি সময় জি। দেখা যায় যে অনেকে অনেক প্রতারণার মধ্যে মধ্যে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ। কিন্তু হয়, অনেক হয়। না, আমিও ভাই, আমি আমার এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে হলো আমরা একটা দেশ সম্পর্কে, দেখেন আপনাদের যেভাবে ধারাবাহিকভাবে প্রশ্ন করছে, আপনি 18 থেকে ধরে মানে একবারে কিভাবে বসবাস করেন সব বিষয়। আমার উদ্দেশ্য হলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এই দেশ সম্পর্কে যেন একজন ভালো ধারণা পায়, এরপর সে হুম, সিদ্ধান্ত নিবে যাবে কি যাবে না। কিন্তু কোন মিডিয়ার মাধ্যমে যাবেন, কোন এজেন্সি, এটা আমি আজ পর্যন্ত বলি নাই বা আমি বলার চেষ্টাও করি না। কারণ আমি হ্যাঁ, হ্যাঁ, বললে সেটাই। সেই এজেন্সিটা যদি খারাপ হয় তখন আপনিই বলবেন যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনি বলছিলেন, আমার এই যে ধরা খেয়ে গেছে, এর জন্য আমি এটা হুম, আমি এটা অবশ্যই। আমার সঙ্গে কারো লিঙ্কও নাই বা আমি বলিও না এটা। আচ্ছা, আমি বছরে ভাই বন্ধ আমি কত? জি আমি যে আমার লোকের মাধ্যমে আসছি, আমি আমি আর আমার নিজের এলাকার লোকেরও আমি বলি না যে আমি যার মাধ্যমে আসছি তুমি তার মাধ্যমে আসো। তোমার যদি নিজের ট্রাস্টেড মনে হয় তাহলে তুমি আসতে পারো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলবো জি না জি যে জি তুমি তার মাধ্যমে আসো, বুঝেন নাই? তো জি আমাকে জি আমাকে মনে করেন যে অনেকে এইভাবে জিজ্ঞাসা করে যে ভাই কোন এজেন্সি দিয়ে গেছেন, ভালো কোন একটা এজেন্সির নাম বলেন। আমি তাদেরকে একটা কথাই বলি যে আমার ওইভাবে নির্দিষ্ট কোনো এজেন্সি জানা নাই, বা আমার ওইরকম কোনো নির্দিষ্ট লোক নাই যে আপনি তার মাধ্যমে আসেন বা আমার মাধ্যমে আপনি টাকা পয়সা জমা দেন, কোনো সমস্যা হবে না। আমি এরকম কোনো কিছু কাউকেই বলি না ভাই। জি জি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, বছরে বন্ধ কতদিন ভাই, আর প্রতি বছর শেষে কি 30 দিন বন্ধ দেয় ভাই? এই বিষয়টা এটা তো ভাই বলছে, অবশ্যই বলছে, হৃদয় ভাই বলে গেছেন এটা। বন্ধ কতদিন, আবার যাওয়া আসার খরচ কে কে বহন করে, এগুলো আমি প্রশ্ন করে ওনার থেকে জানতে পারছি আর কি। ফিয়াজ মাহমুদ এইচ এস কিউ এস, হাই কোয়ালিফাইড স্পেশালিস্ট। আচ্ছা, ভিসা নিয়ে আসছি একবার 3 ইয়ার্স, বাংলাদেশ থেকে পেয়েছি। মিনিমাম স্যালারি আহ কি হয় যারা এইচ মানে হায়ার কোয়ালিটি আর কি। ভিসা 2.5 লাখ। হ্যাঁ, আর এই ভিসা নিয়ে আসলে ফ্যামিলি নিয়ে আসা যায়, অ্যান্ড পিআর এর জন্য অ্যাপ্লাই অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্টে পাওয়া যাবে। আর আমি এখন আছি বাংলাদেশে। আর আমাদের এখন টেম্পারেচার, যাই হোক, উনি বিস্তারিত বলছেন না, তো উনি হয়তো বা অ্যাপ্লাই করছেন। উনি ওই মানে আহ, যেটা স্পেশাল ভিসা যেটা, সে বিষয়টা অ্যাপ্লাই করছে এবং উনি বিস্তারিত জানাইছে আর কি। উনি হয়তো আসবে, আপনার সে স্বাগত জানাই। এমডি ইমরান মোল্লা, রাশিয়ায় যাওয়ার নিরাপদ উপায় কি ভাই? এটি বিষয়টা আমরা আসলে উপায় কি এটা আমরা জানাই না। আমরা জানাই হলো যে রাশিয়াটা কেমন, বা উনি কিভাবে গেছেন, বা কেমন বেতন পাচ্ছেন, বা খরচ কেমন, বা উনি কত বেশি বেতন সেভ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা আলোচনা করি, কিন্তু কার মাধ্যমে যাবেন এটা আমরা আলোচনা করি না। হুম, এটা আপনারা ঠিক আছে। খুঁজে নিন, এই আর কি। এটা যার আহ যার রাশ- মানে নিজের ব্যক্তিগত ভাবে চুজ হ্যাঁ হ্যাঁ, করে নিলাম। সেটাই। রাশিয়া ওয়্যার হাউস কাজ, 20 বছর বয়সে আসা যাবে ভাই? আমি এইচএসসি পাস, ইন্টারভিউ, সমস্যা নেই ভাই, কিন্তু বয়স 20, তাই ভাই। ভাই মানে উনি বুঝাইতে চাইতেছে কি, ওয়্যার হাউসের কোনো কাজ আছে নাকি, ওনার বয়স 20 বছর, উনি আসতে পারবে কিনা, মূল কথাটা এটাই আর কি। এটা বিশ হচ্ছিল বিশ বছর অনেক। ওয়্যার হাউসের কোনো বিষয় দেয় নাকি বাংলাদেশের কেউ ভাই, কেউ? আপনার হচ্ছে যে আমি তো আপনাকে বলছি যে এখানে 23 বছরের নিচে আপনাদের কাউকে এলাও করে না আর কি। মিনিমাম 23 বছর, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মিনিমাম 23 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমডি ইমরান মোল্লা যাওয়ার প্রক্রিয়া বা এজেন্সি নাম বললে উপকৃত হতাম ভাই। এটা আসলে আমাদের কাজ না, আমাদের উদ্দেশ্য হলো যে দেশ সম্পর্কে আমরা আলোচনা করব, সে দেশ সম্পর্কে A to Z নিয়ে আমরা আলোচনা করব। সে দেশে যেন আপনি যদি যাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে যে আপনি বিনামূল্যে জানতে পারেন, সেটাই আমাদের জানানোর মূল উদ্দেশ্য। দেখেন আমার এখানে এখন রাত বাজে 2টা 18, আর আহ হৃদয় ভাইয়ের ওইখানে কত বাজে? আমার এখানে 8টা 18 বছর। মানে সে রাত্র রাত 8টা 18, তাই না? হ্যাঁ, হ্যাঁ, রাত তার 8টা। মানে আমি গভীর রাতে, দেখেন আমি
আর হৃদয় ভাই আজকে ডিউটি করে আইসে এখনো রেস্ট নিতে পারেনি, উনি কিন্তু আমার সঙ্গে শোতে বসছে শুধু আপনাদের এই বিনামূল্যে এই প্রেসক্রিপশন করার জন্য। কিন্তু ভাই আমরা ওই মাধ্যমকে এটা বলে আমরা হ্যাসেলের মধ্যে যাইতে চাই না। আচ্ছা, জি অনেক ভাই। ভালো কাজ কাকা, যাক, থ্যাংক ইউ। তো হৃদয় ভাই আপাতত কোনো কমেন্টস নাই, যদি আমরা আর 5 মিনিট আলোচনা করব বা 10 মিনিট, এর মধ্যে যদি কেউ কমেন্টস করে আমরা সেই কমেন্টস গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভাই হ্যাঁ ভাই। সর্বশেষ কথা হলো এটা যে রাশিয়া রাশিয়া দেশটা কেমন, মানে প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপত্তা, তারপরে রাশিয়ার মানুষের ব্যবহার আচার, এগুলো যদি একটু আমাদের জানাতেন আর কি, কেমন মূলত। আমরা তো সবাই জানি যে রাশিয়া দেশ হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। তো এখানে জি আপনার ওই ধরেন যে সব দিক দিয়ে আপনার নিরাপদ রয়েছে। তো রাশিয়ার মানুষও তাদের ব্যবহার অনেক ভালো। তো তাদের সাথে যদি কেউ প্রতারণা না করে, মানে তাদেরকে যদি মিথ্যা কথা না বলে, তারা যদি এটা বুঝতে পারে যে তাদেরকে কেউ মিথ্যা কথা বলে নাই, তো তারা তাদেরকে অনেক সম্মান করে। তো যাক। এখানে ওইসব বিষয় নিয়ে কোনো সমস্যা নাই। আপনার হচ্ছে যে রাশিয়ায় আপনার হচ্ছে কোন জায়গায় আপনি যেকোনো জায়গায় যান, আপনি হয়তোবা শহর বা কোনো দোকান ছাড়া আপনি কোনো গ্রাম অঞ্চল বা কোনো বাড়ির আশেপাশ দিয়ে আপনি গিয়ে কাউকে দেখতে পারবেন না যে বাহির দিয়ে ঘোরাফেরা করতেছে, এরকম কাউকে দেখতে পারবেন না। তো তারা হম। মনে করেন যে ডিসিপ্লিন ভাবে চলার চেষ্টা করে, কারোর সাথে বেশি কথাবার্তা বলে না, উচ্চ স্বরে তারা কখনোই কথা বলে না, কাউকে জোর করে কোনো কিছু বলে না। কেউ যদি নিজের ইচ্ছায় যদি কোনো কিছু না বলে, তো কাউকে মানে জোর করে কোনো কিছু বলবো না, বা কোনো একটা কাজ করতেছে কেউ পারতেছে না, তাকে জোর করে কখনো চাপিয়ে দিব না। তো আরেকটা বিষয় হচ্ছে যে রাশিয়াতে যারা আসবে, তো তাদের অন্তত পরিশ্রমী হতে হবে, আমি যেটা মনে করি। কারণ রাশিয়ান আপনার হচ্ছে যে মেয়েরাও এত পরিমাণ পরিশ্রম করে। তো আমি যা মনে করি যে আমাদের বাংলাদেশি ছেলেরা ওরকম পরিশ্রম করতে পারবে না। রাশিয়ান মেয়েরা যে যে পরিমাণ পরিশ্রম করতে পারে, তারা অনেক পরিশ্রমী। রাশিয়াতে আপনার হচ্ছে যে যদি কেউ পরিশ্রম করতে পারে, তাকে তারা খুব সম্মান করে এবং খুব ভালোবাসে। জি জি। আর তাহলে ভাই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আর আপাতত কোনো কমেন্টস আমরা পাচ্ছি না। তো হৃদয় ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ। আপনি শীতের মধ্যেও কষ্ট করে পরিশ্রম করে আসছেন, এরপরে আবার রেস্ট না নিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আসলে কাজগুলো করি হলো মানুষের উপকারের জন্য, একেবারেই হ্যাঁ ভাই, ফিসাবিলিল্লাহ। কারণ হইলো আমার আপনার কথা দিয়ে যদি একজন উপকার হয়, তাহলে এটা একটা সদ্গা জারি হিসেবে থেকে যায়। এটাই আর হ্যাঁ কি ভাই। মূল লক্ষ্য উদ্দেশ্য। তো হৃদয় ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আর যারা লাইভটা ধৈর্য সহকারে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আমাদের লাইভটা শেষ হওয়ার পরে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো হৃদয় ভাই আপনার থেকে বিদায় নেওয়া, বিদায় নেওয়ার আগে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিশেষ করে যারা রাশিয়াতে আসতে চাচ্ছে, তো ওই যে আমি আপনাকে মানে যেগুলা বলছি আর কি, ধরেন যে রাশিয়াতে যদি কেউ আসতে চায় তো আসতে পারে, তাদের কোনো সমস্যা হবে না। বা এখানে কোনো ঝামেলাও নাই, আইনগত কোনো ঝামেলা নাই, কোনো লোকজনের প্রতি কোনো ঝামেলা নাই। কেউ আসলে স্বেচ্ছায় আসতে পারে, তাদের কোনো সমস্যা হবে না। তো তারা যদি নিজের কোনো ট্রাস্টেড লোক থাকে, ওইরকম লোকের মাধ্যমে তারা আসতে পারে, তাদের কোনো প্রবলেম হবে না। আর একটা জি বিষয় জি। হচ্ছে যে এখানে যারা শীত সহ্য করতে পারে, আমি এটা মনে করি রাইট যে অন্তত তাদেরই আসা উচিত, যারা শীত রাইট সহ্য রাইট। করতে পারবে আর কি। অনেকেই আছে জি যে মানে আমাকে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমি তো শীত সহ্য করতে পারি না, আমি কি রাশিয়ায় গিয়ে থাকতে পারবো? আমি একটা জিনিস মনে করি যে রাশিয়াতে আপনার হচ্ছে যে 3 মাস বেশি শীত থাকে, ঠিক আছে, 3 মাস তাপমাত্রা অল টাইম মাইনাসে থাকে, কিন্তু এই 3 মাস ছাড়া যে 9 মাস থাকে, এই 9 মাসও আপনার একভাবে শীত থাকে। আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশে যেরকম শীত, ওইরকম শীত রাশিয়াতে সারা বছর থাকে, কিন্তু এই 3 মাস অন্তত একটু বেশি শীত থাকে। বেশি শীত থাকে। জি হ্যাঁ ভাই, অতিরিক্ত শীত। এখানে মনে করেন যে হয়তোবা আপনি আমার ভিডিওতে দেখছেন যে কি পরিমাণ তুষার। আমাদের জি এই তুষারের মধ্যেও দেখা যায় যে অনেক সময় বাহিরেও কাজ করতে হয়। আমরা ভিতরেও কাজ জি করি, আবার বাহিরেও কাজ করতে হয়। আমাদের ২ জায়গায় কাজ করতে হয়। দেখা যায় যে এখন সব কাজ মাঠে করতে হয় না। কিন্তু ওই মানে যে জায়গায় কাজ করি তার আশেপাশে কিছু কাজ থাকে যেগুলা বাহিরে করতে হয়। এখানে তুষার, একটু জি জি। তুষার হাতে নিলেই বোঝা যায় যে না কি পরিমাণ শীত। আর এত পরিমাণে বাতাস, যেখানে আমি ৪ টা শীতের কাপড় সহ তারপরে একটা মাইনাসের শীতের কাপড় পরে আমি বাহিরে টিকে থাকতে পারি না। এত পরিমাণ ঠান্ডা। জি। তো আর যাই যারা হোক। আসবে তো তাদের জি। অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী ছাড়া কেউ যেন রাশিয়ায় না আসে। আরেকটা বিষয় হচ্ছে না। যে কেউ যদি রাশিয়ায় আসার পরিকল্পনা করে, অন্তত তার এই জিনিসটা যেন মাথায় থাকে যে আমি কোনো প্রকার নেশা করবো না, বা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত থাকবো না।
রাশিয়াতে দেখা যায় যে ওই যে আপনারা যেটা বলছি যে যদি কেউ গাঁজা খায় এটা আপনার আসার সাথে সাথে আপনার এটা ধরা পড়ে আপনার মেডিকেল করার সাথে ধরা সাথে। পড়বে। জি, জি। তো কেউ যদি তো আসতে ভাই চায় তো মনে করেন জি, নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকাই ভালো। নেশা জাতীয় দ্রব্য দূরে থাকতে অবশ্যই হবে। সবার শরীরে ক্ষতি করে, এটা একটা ক্ষতিকারক জি, জি, ক্ষতিকারক বস্তু আরকি, তো এটা না খাওয়াই ভালো। কেউ যদি আসতে চায় জি, তো তাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে অন্তত জানি ফ্রেশ থাকে, যে কোনো কিছু এরকম নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকে এরকম কিছু। জি, জি। জি ভাই, হৃদয় ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে প্রতি শুক্রবারে বাংলাদেশ সময় 8টা, 9টা অথবা 10টা, এই 3টার সময়, যে কোনো একটা সময় আবার যে কোনো একটা দেশ নিয়ে হাজির হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ আপনাকে।